ওয়েলকাম ছাত্রছাত্রীরা, আজ আমরা বাংলা শিক্ষা পোর্টালের অন্তর্ভুক্ত তিনটে মডেল অ্যাক্টিভিটি টাস্কই এই ভিডিওতে দেখে নেব। তাহলে দেখা যাক প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কী বলেছে। দেখো এখানে মাত্র 8টা কোশ্চেন দেওয়া আছে। দেখো 1 নম্বর কোশ্চেন বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। তোমরা জানো যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের ফর্মুলা কি? আমরা শ্রীধর আচার্য সূত্রটা মনে রাখতে হবে। শ্রীধর আচার্যের সূত্র কি বলেছিল? মাইনাস পি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অর্থাৎ একটা প্লাস দিয়ে আর একটা হচ্ছে মাইনাস দিয়ে, অর্থাৎ মাইনাস পি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অর্থাৎ মাঝখানের প্লাস আর মাইনাসটাই দেখো তফাৎ। অর্থাৎ যদি আমাদের এই বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটা যদি আমাদের 0 হয়ে যায় তাহলে কিন্তু আর এই পার্টটুকু থাকবে না প্লাস মাইনাসে, তখন কী হয়ে যাবে? এটাও মাইনাস বি বাই 2a হয়ে যাবে, এটাও মাইনাস বি বাই 2a হয়ে যাবে। তার মানে বীজ দুটো সমান হয়ে গেল, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু যদি 0 হয় তাহলে বীজদ্বয় সমান হবে। খুব সহজ, এটা তোমাদের মনে রাখতে হবে, আমি বোঝানোর জন্য করে দিলাম। তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু 0 অথবা বি স্কোয়ার ইজুকাল টু 4ac। তোমরা সকলে বুঝতে পারলে। এবার চলে আসি দ্বিতীয় নম্বর কোশ্চেনে। দেখো কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি ও বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেমি বলা আছে, তাহলে জ্যাটার দৈর্ঘ্য 12 সেমি, অর্থাৎ এবি একটা জ্যা আঁকলাম যার দৈর্ঘ্যটা হবে 12 সেমি। এবার এইখান থেকে ব্যাসার্ধ অর্থাৎ ওবিটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর ওডিটা হলো জ্যা থেকে ব্যাসার্ধের দূরত্ব। তাহলে এবিটা বলা আছে 12 সেন্টিমিটার, তাহলে আর বৃত্তের ব্যাসার্ধ কোনটা? ওবি অবশ্যই কত সেন্টিমিটার এটা বলা আছে? 10 সেন্টিমিটার। তাহলে ওবি সমান হচ্ছে ব্যাসার্ধটা 10 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে কী বের করতে হবে? ওডি বের করতে হবে। এখন কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের যে দূরত্বটা নির্ণয় করতে বলে সেটা কিন্তু লম্ব দূরত্ব হয়। তার মানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা হলো লম্ব দূরত্ব। তার মানে লম্ব দূরত্ব মানে কি? যে ত্রিভুজটা দেখো ওডিবি গঠিত হচ্ছে ওটা কিন্তু তাহলে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে ওডিবি এর কোণ ডিটা হয়ে গেল সমকোণ, আর বাকি ওডিটা লম্ব, ডিবিটা ভূমি, আর ওবিটা আমাদের অতিভুজ। তাহলে ওডিটা বের করতে হবে। তাহলে ওডিবি একটি সমকোণী ত্রিভুজ লিখে নিই। ওডিবি এর ডিবি হচ্ছে 12, গোটা এবিটা যদি 12 সেন্টিমিটার হয় ডিবিটা 6 সেন্টিমিটার বেরিয়ে গেল। তাহলে ওবি আবার দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদেরকে ওডিটা বের করে নেব। কী করে বের করব? জানি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য কি বলে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজের স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ারটা আমাকে বের করতে হবে। তাহলে ওডি স্কোয়ার প্লাস ডিবি মানে হচ্ছে 6 স্কোয়ার ইজুকাল টু ওবি স্কোয়ার মানে 10 স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ার কী হয়ে গেল? 100 মাইনাস 36। তাহলে 100 মাইনাস 36 করলে কত হয়? 64 হয়। তাহলে 64 রুট হয়ে যাবে 8। তার মানে ওডি ইজুকাল টু রুট ওভার 64 ইজুকাল টু 8। তার মানে লম্ব দূরত্বটা অথবা জ্যা থেকে কেন্দ্রবিন্দু দূরত্বটা কত হচ্ছে? 8 সেন্টিমিটার। বুঝতে পেরেছো সকলে? এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 3-এ। দেখো কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তা দুটো ঘনকের আয়তনের অনুপাত 1:8। আচ্ছা, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে কত হয় আমাদের আয়তন? এ কিউব হচ্ছে আয়তন হয় সাধারণত। তাহলে আমরা যদি একবার লিখে নিই, তাহলে ঘনকের যদি একটি ধারের আয়তন এ একক হয় তাহলে ঘনকটির আয়তন হবে অবশ্যই এ কিউব। তাহলে আয়তন ইজুকাল টু এ কিউব। তাহলে সেই বুঝে আমরা আয়তনগুলোকে ধরবো। তাহলে একটি ঘনকের আয়তন ধরে নিই এ কিউব, আর একটা যেহেতু 1:8 বলেছে তাহলে তার 8 গুণ ধরবো, অর্থাৎ 8 এ কিউব। কেন ধরলাম? তোমরা এমনি নর্মাল ভি বা 8v ধরেও করতে পারো, তবে এটা করলে বুঝতে একটু বেশি সুবিধা হবে। তাহলে একটি ঘনকের আয়তন এ কিউব ও অপর ঘনকটির অন্য ঘনকটির আয়তন ধরলাম 8 এ কিউব, 8 এ কিউব। তাহলে ঘন একক লিখতেও পারো, না লিখলেও হবে। অতএব ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রথম ঘনকের ধার বা বাহুর দৈর্ঘ্যটা কত হবে?
এ হবে অবশ্যই এ কিউবকে 1/3 পাওয়ারে করলে তাহলে এ হবে, কারণ 1/3 হয়ে যাবে পাওয়ার, কিউব রুট বলে যেটাকে। আর দ্বিতীয় ঘনকের বাহু কত হবে? 8 এ কিউবের 1/3 পাওয়ার লিখবো মাথায়, তাহলে 8-এর পাওয়ার 1/3, অর্থাৎ 8-এর কিউব রুট কত হয়? 2, আর এর জন্য এ কিউবের জন্য এ, তাহলে 2a, তাহলে একটার হচ্ছে এ আর একটার হচ্ছে 2a। এবার আমাদের তাহলে বের করে নিতে হবে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েতে, তাহলে প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল লিখে ক্ষেত্রফলটা ভাগ করে নেব। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? ঘনকের কটা তল থাকে? ঘনকের 6টা তল থাকে এবং 6টা তলই সমান অর্থাৎ বর্গাকার। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রফল যদি এ স্কোয়ার করে হয় তাহলে 6a² হবে মোট ক্ষেত্রফল। তাহলে প্রথমটার যদি বাহুর দৈর্ঘ্য এ হয় 6a², আর পরেরটা 6 × 2 এর হোল স্কোয়ার। তাহলে প্রথমটা নিয়ে অসুবিধা নেই, 6 কেটে দিলাম, তাহলে ওপরে a² আর 2 এর জন্য 4 হয়ে গেল আর a², তাহলে 1/4, অর্থাৎ অনুপাতটা কত হলো? সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:4। আস্তে আস্তে করবে, অবশ্যই সোজা লাগবে। এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 4-এ। দেখো কি বলেছে, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। তাহলে আমরা লিখে নিই, এখানে আসল হচ্ছে 400 টাকা, সময় অর্থাৎ সময় আছে 2 বছর, সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ P+I যেটাকে বলে সেটা হচ্ছে 441 টাকা। তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদের হার চেয়েছে, অর্থাৎ সুদ হারটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা কি বলে? সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ P+I, সমূল চক্রবৃদ্ধি বলতে P+I = P × 1+R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে প্রত্যেকটা কি জানা আছে আমাদের? আসলটা হচ্ছে P, সময়টা হচ্ছে n, সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে আসল প্লাস সুদ অর্থাৎ P+I, সুদের হার বলতে আর বোঝাচ্ছে। তাহলে প্রত্যেকটা জানা আছে, এখানে আর বাদ দিয়ে বাকিগুলো তাহলে বসিয়ে দেবো। তাহলে P+I হচ্ছে 441 = 400 দেওয়া আছে, বাকি 1+R/100টা থেকে 8টা বের করব, পাওয়ারে হচ্ছে 2। তাহলে বসে গেল। এরকম যখন স্কোয়ার থাকবে একদিকে নিয়ে চলে আসবো সংখ্যা দুটোকে, তাহলে 441/400 = 1+R/100 হোল স্কোয়ার। মনে রাখবে, বা 441-এর স্কোয়ার রুট কত হয়? বর্গমূল করলে কত হয়? 21 হয়, কারণ 20-র পরে 21-এর বর্গ হচ্ছে 441, তাহলে 21/20 হোল স্কোয়ার, আর বাকি পড়ে থাকলো ওদিকে 1/R+R/100 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে 21/20 = 1+R/100। এবার একদিকে নিয়ে এসে করি, একটা তাহলে এদিকে নিয়ে চলে আসি, তাহলে 21/20 - 1 = R/100। তাহলে এটাকে লসাগু করো, 20 তলায় লসাগু আর ওপরে 21 - 20 = R/100। তাহলে এলো কি আমাদের 1/20। তাহলে এখান থেকে পেলাম 1/20 = R/100। তাহলে একদিকে নিয়ে এলে 8টা কত পড়ে থাকবে? 100/20 = R। তাহলে 20 × 20 5 × 100, তাহলে Rটা কত এলো? 5। অর্থাৎ বার্ষিক সুদের হার, শতকরা সুদের হার হচ্ছে 5 বা 5% হচ্ছে বার্ষিক সুদ। বুঝতে পারলে তোমরা? এবার আমরা চলে আসি পরের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনে। দেখো x, 12, y, 27 সব ক্রমিক সমানুপাতি বলা আছে, সেখান থেকে x ও y এর মানটা বের করে নিতে হবে। ক্রমিক সমানুপাতে মানে কি? পরপর প্রত্যেকের সাথে সমানুপাতিক, অর্থাৎ আমরা এটাকে কিভাবে লিখে নেবো আর একবার মনে করে নিই। এক্সের তলায় 12 অর্থাৎ x/12 = আবার 12-এর সাথে কানেক্ট থাকবে, তাহলে 12/y, আবার y-এর সাথে কানেক্ট থাকবে, তাহলে y/27। দেখো একটা 3টে সমীকরণের আকারে পেলাম। এবার এই দুটো যদি তুলনা করি, 12/y = y/27, তাহলে y গুণ করলে y², আর এদিকে 12 × 27, তাহলে এখান থেকে আমরা ওয়াইটা পেয়ে যাব। তাহলে y বের করার জন্য 12 আর 27টাকে দেখো 4 × 3 = 12তে ভাঙলাম, অথবা তোমরা গুণ করে বর্গমূল করতে পারো। আর 27 মানে কি? 3 × 9, তাহলে 3 × 9 এটা = তাহলে y² পেলাম, তাহলে এটা = y²। তাহলে ওয়াইটা কত হবে? এই গোটা জিনিসটা যেটা ভেঙেছি তার স্কোয়ার রুট হবে, অর্থাৎ বর্গমূল হবে। তাহলে 4 × 3 × 3 × 9, সব কটারই বর্গমূল করতে পারবে। 4-এর বর্গমূল কত হয়? y = তাহলে 4-এর বর্গমূল 2, আর দুটো 3-এর জন্য একটা 3 নামবে, তাহলে একটা 3, আর 9-এর বর্গমূল কত হয়? 3। তাহলে মানে 3 × 3 = 9, 2 × 18, অর্থাৎ y = 18। তাহলে ওয়াইটা পেয়ে গেলাম। এবার দেখো, এবার
যে প্রথম দুটো আছে অর্থাৎ এইটা থেকে আমরা গুণ করলে কি পাচ্ছি, x/12 ইজুকাল টু, প্রথমে লিখে নিই, সমান সমান 12/y। তার মানে এবার দেখো পর্যগুণন করলে xy ইজুকাল টু 12 গুণ 12। আমি কিন্তু গুণগুলো করছি না কাটাকাটির সুবিধার্থে। তাহলে এক্স পেয়ে গেলাম, এদিকে 12 গুণ 12, আর ওয়াইয়ের মানটা এদিকে নিচেই বসে যাবে। নিচেই বসলে কত হচ্ছে 18। তো ওয়াইয়ের মানটা 18 পেয়ে গেছি, 18 বসিয়ে দিলাম, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 6 3 18, 3 4 12, অর্থাৎ এক্স ইজুকাল টু 8। তার মানে দুটোই পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স সমান সমান 8 এবং ওয়াই সমান সমান 18। খুব সহজ, আস্তে আস্তে করবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার চলে আসি 6 নম্বর কোশ্চেনে। দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু ওবিসি সমান 60 ডিগ্রি। তাহলে ওসি এর মানটা কত? প্রথমে এই সমস্ত অঙ্কের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ছবিটা ভালো করে আঁকতে হবে। তাহলে এবি একটা ব্যাস আঁকলাম, বৃত্তের ওপর একটা পয়েন্ট সি নিলাম, যেখানে এই কোণটার মান দেওয়া আছে ওবিসি, এই ওবিসি মানটা কত দেওয়া আছে 60 ডিগ্রি। চেয়েছে কিন্তু ও সি এ, তাহলে আমরা আগে সি আর ওটা যোগ করে নিচ্ছি। আবার তাহলে ও বি সি ইজুকাল টু 60 ডিগ্রি দেওয়া আছে, বের করতে দিয়েছে আমাদের ও সি এ, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের বের করতে দিয়েছে ও সি এ। তাহলে ও সি এটা বের করবো কী করে, এইখানে একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কটা বের করতে হবে। প্রথমেই দেখো, তাহলে আমরা একবার লিখে নিই যে ও সিটা যুক্ত করে নিলাম, ও আর সি যোগ করে নিলাম। তার ফলে কি হলো, ওসি একটা ব্যাসার্ধ আর ওবি একটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ মানে সমান। তাহলে যে ত্রিভুজটা গঠিত হয়েছে ও বিসি, তাহলে ও বিসি ত্রিভুজের আমরা লিখতে পারি ওবি সমান সমান ওসি, কারণ হচ্ছে দুটোই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান। এখন দেখো বাহু দুটো সমান হলে অবশ্যই তার সংলগ্ন কোণ দুটোও সমান। তাহলে সংলগ্ন কোণ কোনটা কোনটা, একটা হচ্ছে ও বিসি আর একটা হচ্ছে এই দিক থেকে ও সি বি। তাহলে ও সিবি আর ওবিসি দুটোই কোণ সমান, সমান মানে হচ্ছে 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে ও সিবি ইজুকাল টু 60 ডিগ্রি, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের ও সি এটা বের করতে হবে। এখন দেখো যে বড় কোণটা অর্থাৎ বিসিএ, অর্থাৎ বিসিএ কোণটা কিন্তু কিসের ওপর অবস্থিত আছে, এবি একটা ব্যাসের ওপর অবস্থিত আছে। এবার একটা ব্যাস কি করে, একটা বৃত্তকে দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে ব্যাসের ওপর যদি কোনো বৃত্তস্থ কোণ থাকে তাহলে সেটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ মানে কত ডিগ্রি হয় তোমরা জানো, অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে বিসিএ কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ বিসিএর মান কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে বিসিএটা পেয়ে গেলাম। এবার দেখো এই যে দুটো কোণ ওপরে আঁকা আছে ওই দুটো সমান সমান তাহলে 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারবো, কোণ ও সি এ অর্থাৎ বিসিএ ইজুকাল টু কোণ ও সিবি প্লাস কোণ ও সি এ। তাহলে ও সিবি প্লাস ও সি এ, তাহলে বিসিএর জায়গায় মানটা বসিয়ে দিই 90 ডিগ্রি। বিসিএ ইজুকাল টু 90 ডিগ্রি ইজুকাল টু ওসিবির মানটা কত দেওয়া আছে 60 ডিগ্রি প্লাস ও সি এ, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবে। তাহলে ও সি এর মানটা কত এলো 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজুকাল টু 30 ডিগ্রি। খুব সহজে উত্তর পেয়ে গেলাম, বুঝতে পারলে। এবার দেখে নিই 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটা ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা আগের মডেল কোশ্চেনেও একটা অঙ্ক ছিল এরকম, ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য তোমরা এ ধরে নিতে পারো অথবা 100 একক ধরে নিতে পারো, যেহেতু শতকরা বলা আছে 100 ধরে করতে পারো। তাহলে দেখো ধার 100 একক হলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6a², যদি এটা তার বাহু হয়, কারণ 6টা তল থাকে ঘনকের, 6টা তলের ক্ষেত্রফল সমান হয়। তাহলে এ হলে 6a² হয় সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 6 × 100² এটা হচ্ছে বর্গ একক লিখে দিই পাশে, এটা হলো তার সমগ্র তলের ক্ষেত্রফল। এখন বলেছে ঘনকের যদি প্রত্যেকটা ধার 50% বৃদ্ধি করা হয়, অর্থাৎ 50% বৃদ্ধি করা হলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত করে হবে। আগে 100 ছিল, 50% বেড়ে গেছে মানে 150 বেড়েছে, অর্থাৎ 150 একক হচ্ছে বর্তমানে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য। তাহলে প্রত্যেকটা ধার ইকুয়াল টু 150 একক। তাহলে এখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে,
অবশ্যই 6a² অর্থাৎ আমরা লিখতে পারি সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 6 গুণ 150 হোল স্কোয়ার বর্গ একক। দেখো আমি বর্গ এককগুলো কিন্তু গুণ করিনি, কারণ বিয়োগ করার সময় a² মাইনাস b² সূত্রটাকে কাজে লাগাবো। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে 6 ইন্টু 150 স্কোয়ার বিয়োগ 6 ইন্টু 100 স্কোয়ার। তাহলে দেখো যদি দুটো থেকে 6 কমন নিতে পারি তাহলে ভেতরে কি পড়ে থাকবে, ভেতরে পড়ে থাকবে 150 হোল স্কোয়ার মাইনাস 100 হোল স্কোয়ার। তাহলে এখানটা এবার আমরা a² মাইনাস b² করে দিতে পারি। তাহলে 6 গুণ a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 150 প্লাস 100 ইন্টু 150 মাইনাস 100, তাহলে করলে কত হচ্ছে 6 ইন্টু 250 ইন্টু 50। এটাও আমরা এই আকারে রেখে দিচ্ছি, পরে কাটাকাটির সময় কাজে লাগবে। তাহলে আমরা এবার শতকরা বৃদ্ধিটা বের করব। শতকরা বৃদ্ধি বের করতে গেলে কি হয়, অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি বা বৃদ্ধি বলে লিখতে পারো। কি হয়, প্রথমে যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা লবে লিখতে হয়, তলায় মূল বৃদ্ধিটা লিখতে হয়। তাহলে বৃদ্ধির পরিমাণ বা বৃদ্ধি ইকুয়াল টু মূল ক্ষেত্রফল ইন্টু 100, তাহলে আমরা শতকরার হিসাবটা পেয়ে যাব। প্রত্যেকটাই জানা আছে, বসিয়ে দিই। তাহলে বৃদ্ধি কত হয়েছে 6 ইন্টু 250 ইন্টু 50, নিচেই তাহলে মূল ক্ষেত্রফল কোনটা, প্রথমটা 6 ইন্টু 100 হোল স্কোয়ার, তাহলে 6 ইন্টু 100 হোল স্কোয়ারটাকে 100 ইন্টু 100 লিখি, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে, ইন্টু 100। তাহলে দেখো 100 কেটে যাচ্ছে একটা, আবার এই 100-এর দুটো শূন্য ওপরের শূন্য দুটোর সাথে কেটে যাচ্ছে, 6 কেটে যাচ্ছে, 25 আর 5 গুণ করলে কত হয় 125। তাহলে 125% ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি হয়েছে 125% বা শতকরা বৃদ্ধি ইকুয়াল টু 125। এবার চলে যাই 8 নম্বর কোশ্চেনে। দেখো কি বলেছে, সমাধান করো। লাস্ট কোশ্চেন এটাই, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4। আর পাশে দেখো x নট ইকুয়াল টু মাইনাস হাফ দেওয়া আছে, ওটা নিয়ে ভাবার কিছু কারণ নেই, কারণ x এর মান মাইনাস হাফ হয়ে গেলে নিচের পার্টটা 0 হয়ে যেত, 0 হয়ে গেলে অসংখ্যাত হয়ে যেত, তাই এইগুলো লেখা থাকে। যদি হরে কোনো চলযুক্ত রাশি থাকে তাহলে যে মানের জন্য চলটা শূন্য হয় সেটা নট ইকুয়াল টু দেওয়া থাকে। তাহলে এখন প্রথম আমাদের কাজ কি, তোমরা এ ধরে নিয়ে করতে পারো 2x প্লাস 1টাকে, আমরা ডাইরেক্ট করি। 2x প্লাস 1টা লসাগু হলো, তাহলে 2x প্লাস আর 2x প্লাস 1 গুণ করলে 2x প্লাস 1-এর হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস 3 এটার পড়ে থাকবে ইকুয়াল টু 4। তাহলে আমরা এখান থেকে লবে 2x প্লাস 1 হোল স্কোয়ারের a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা ফেলবো। কি হয়, a স্কোয়ার মানে 2x স্কোয়ার, 2ab 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 3। তাহলে নিচে 2x প্লাস 1ই থাকলো ইকুয়াল টু 4। তাহলে খুব সোজা এইভাবে করলে, এবার এটাকে ভেঙে নাও স্কোয়ারগুলোকে। তাহলে 2x এর স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3, আর এদিকে 4 আর 2x প্লাস 1টাকে গুণ করলে কত হচ্ছে 4 ইন্টু 2x 8x, 4 ইন্টু 1 4। তাহলে একদিকে নিয়ে চলে আসি সব কটা টার্ম, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 মানে 4 মাইনাস 8x, এদিকে এলে 8xটা মাইনাস হয়ে গেল, মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো কি হচ্ছে, 4x স্কোয়ারটা 4 আর 4টা কেটে যাচ্ছে, আর 4x স্কোয়ার পড়ে থাকছে, আর প্লাস 4x মাইনাস 8x, তাহলে মাইনাস 4x, কারণ 8xটা বড়ো এবং তার আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে 4x কমন যাচ্ছে এখান থেকে, তাহলে x পড়ে থাকছে, মাইনাস 1 পড়ে থাকছে। তাহলে দুটো যেহেতু দ্বিঘাত সমীকরণ ছিল, তো দুটো উত্তর আসবে, একটা হচ্ছে 4x ইকুয়াল টু 0 ও আর একটা হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x সমান সমান 0/4 মানে ডাইরেক্ট 0, আর x সমান সমান 1। তাহলে তোমরা বুঝতে পারলে, আস্তে আস্তে করবে, ধীরে ধীরে করবে। মডেল অ্যাক্টিভিটি 1 শেষ হলো। এবার আমরা চলে যাব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2তে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2তে 6টা কোশ্চেন আছে। তোমরা ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো এই প্লেলিস্টেই দেওয়া আছে, আলাদা আলাদা করে দেখে নিতে পারো। দেখো কি বলেছে প্রথম কোশ্চেনটা, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে সব কিছুই দেওয়া আছে, লিখে নিলাম আমরা। সুদের হার r%, সময় n বছর, এবং মূলধন এবং মোট সুদ হচ্ছে PNR/25 টাকা। তাহলে আসলটা আমাদেরকে বের করতে হবে।
তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, সুদ মোট সরল সুদ মানে আই ইজ ইকুয়াল টু কী হয়, পি আর টি বাই 100 বা পি টি আর বাই 100, তোমরা যেটা জানো সেটাই লিখবে। তাহলে এখানে দেখো আই সমান দেওয়া আছে, তাহলে সুদের হারটা আর, সময়টা হচ্ছে টি, সুদটা হচ্ছে আই আর আসলটা হচ্ছে পি লিখে নিলাম। তাহলে আয়ের জায়গায় কি বসে যাবে, পি এন আর বাই 25 ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে আমরা পিটা এক্স ধরে নিই, তাহলে ধরি আসলটা সমান এক্স, নাহলে এই পি আর এই আসল সমান তোমাদের গুলিয়ে যেতে পারে। তাহলে পি এর জায়গায় এক্স বসিয়ে নিলাম, আর এর জায়গায় আরই আছে, টি সময় সমান বলে দিয়েছে এন বছর, তাহলে টি এর জায়গায় বসে যাবে এন বাই 100। এবার সব একদিকে নিয়ে চলে আসবো, একদিকে নিয়ে এসে কি হচ্ছে, এক্সটা এদিকে রেখে দিলাম, ওইদিকে পি এন আর বাই 25টা রাখলাম। এবার খুব সাজিয়ে লিখে নিলাম, এদিকে তলায় চলে এলো আর ইন্টু এন, আর এদিকের 100টা ওদিকের মাথায় চলে গেল। এবার কাটাকাটি করে দাও, এন এন কেটে যাচ্ছে, আর আর কেটে যাচ্ছে, 25কে 100 দিয়ে কাটলে 4, তাহলে 4p, এটা হয়ে গেল আমাদের আসলের পরিমাণ। অপশান নাম্বার বিতে 4p ছিল, অতএব আসল বা মূলধন হচ্ছে 4p টাকা। এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো কী বলেছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2। তাহলে আমরা ধরে নেব, ধরি উচ্চতা হচ্ছে এইচ ও 2h, ভূমির পরিধির অনুপাত 3:4, তাহলে ভূমির পরিধি ধরে নিই, পরিধি যখন আছে 3p ও 4p, তোমরা 3p 3x 4x যা খুশি ধরতে পারো। তাহলে এখান থেকে আমরা আর একটা জিনিস কি ধরে নিতে হবে, ব্যাসার্ধটা জানা নেই, তাহলে ব্যাসার্ধটাও ধরে নিতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে ব্যাসার্ধ ধরে নিই r1 আর অপরটার r2, তাহলে r1 ও r2। তাহলে আমরা সব কিছু পেয়ে গেলাম। তাহলে পরিধি কী করে বের করে, ভূমির পরিধি মানে হচ্ছে, ভূমির পরিধিটা একটা বৃত্ত, তাহলে 2π আর হচ্ছে তার পরিধি, তাহলে 2π প্রথম বৃত্তের প্রথম যে চোঙটা হবে, তাহলে তার পরিধি হবে ভূমিতলের, প্রথম চোঙের ভূমিতলের পরিধি কী হবে, 2π r1, এবং সেটা কিন্তু অনুপাতটা দেওয়া ছিল, তাহলে 2π r1 ইজ ইকুয়াল টু 3p। তাহলে এখান থেকে আমরা r1টা বের করে নিই, তাহলে r1টা কী হচ্ছে, ওইদিকে 3p আর নিচে হয়ে যাবে 2π, তাহলে r1 ইজ ইকুয়াল টু 3p বাই 2π। তাহলে বুঝতে পারলে এটা r1 ইজ ইকুয়াল টু 3p বাই 2π। একইভাবে আমরা দ্বিতীয় চোঙের পরিধিটা থেকে r2টা বের করব, তাহলে দ্বিতীয় চোঙের পরিধি সমান সমান কী হচ্ছে, 4p ইজ ইকুয়াল টু 2π r2। তাহলে এখান থেকে r2টা বেরোচ্ছে কত, 4p বাই 2π। কাটাকাটি করলাম না, কারণ ওপরেও 2π আছে নিচেও 2π আছে, পরবর্তীকালে কাটাকাটির সময় কাজে লাগবে, তাই 4 আর 2টাকে কাটলাম না। তাহলে এবার লিখি, প্রথম চোঙের আয়তন, আমাদেরকে আয়তনের অনুপাত বের করতে দিয়েছে, তাহলে প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন ইজ ইকুয়াল টু, চোঙের আয়তনের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা এখানে পায়ের জায়গায় পাই বসাবো, আর স্কোয়ার মানে এখানে কি হবে, r1 স্কোয়ার, তাহলে r1 স্কোয়ার আর এইচ, আর দ্বিতীয়টা ক্ষেত্রে পাই r2 স্কোয়ার এইচ। তাহলে বুঝতে পারলাম, এবার মানগুলো বসিয়ে দিই, পাই ইন্টু r1 মানে কত, 3p বাই 2π, 3p বাই 2π এর হোল স্কোয়ার ইন্টু এইচ যা ছিল, আচ্ছা সরি এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে 2h ছিল, তাহলে 2hটা লিখে নিই ইন্টু এইচ। এই ছোটোখাটো ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, নাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 4p বাই 2π তার হোল স্কোয়ার ইন্টু 2h। তাহলে আমরা এবার এটাকে ভালো করে ভেঙে নিই স্কোয়ারগুলোকে, তাহলে ওপরেরটাই কি আসছে, পাই ইন্টু 9p স্কোয়ার বাই 4π স্কোয়ার ইন্টু এইচ, আর নিচেই আসছে পাই ইন্টু 16p স্কোয়ার বাই 4π স্কোয়ার ইন্টু এইচ 2h। তাহলে এইচ কেটে যাচ্ছে, দেখো পাই কেটে যাচ্ছে, দুটোরই নিচেই পি স্কোয়ার আছে কেটে যাচ্ছে, আবার 4π স্কোয়ার আছে সেটাও কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে, ওপরে 9 পড়ে থাকছে আর নিচেই 16 ইন্টু 2 পড়ে থাকছে, তাহলে নিচে 16 ইন্টু 2 মানে হচ্ছে 32। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। যখন অনুপাত চেয়েছে তাহলে তোমরা ওটাকে 9:32 করে দেবে। এই বোঝা গেল উত্তর। চলে আসি কোশ্চেন নাম্বার 2-এর 2 দাগে। দেখো কি বলেছে, একটা বৃত্তের দুটো জ্যা বলা আছে, এবি এবং এসি, এবং পরস্পরের ওপর লম্ব। তাহলে তোমাদেরকে ভালো করে ছবিটা আঁকতে হবে, এবি একটা জ্যা আর এসি একটা জ্যা পরস্পরের ওপর লম্ব। তাহলে এটা এবি আঁকলাম, তাহলে এ থেকেই জ্যাটা স্টার্ট হবে, এবং লম্ব যখন বলেছে তাহলে 90 ডিগ্রি হবে। একটা অনুমান করে তোমরা কোনটা আঁকবে, হাত দিয়ে আঁকবে, স্কেল পেন্সিলের কোনো দরকার নেই, কারণ এটা অঙ্ক উত্তর।
এবার আমরা বিসিটা যোগ করে দিলাম। দেখো আরও কী কী দেওয়া আছে। এবি জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে এবি সমান সমান 4 সেন্টিমিটার এবং এসি ইজুকাল টু 3C সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে এবারে একটা জিনিস ভাবনা হবে, তাহলে বিসিটা নিশ্চয়ই অতিভুজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হলে, কিন্তু আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে কোণ বিএসিটা হলো এটা কিন্তু 90 ডিগ্রি। একটা বৃত্তের উপর অবস্থিত একটা কোণ, অর্থাৎ একটা বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হওয়া মানে কিন্তু সেটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ তোমরা একটা উপপাদ্য পড়েছ অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়। তাহলে এখানে যে বৃত্তস্থ কোণ বিএসিটা বলা আছে সেটা 90 ডিগ্রি, অর্থাৎ সেটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ মানেটা কি? অর্ধবৃত্তস্থ মানে অর্ধবৃত্তের ওপর অবস্থিত হয়, অর্থাৎ অর্ধবৃত্তর যে বাহুটা সেটা কি হয়? অবশ্যই ব্যাস হয়। তাহলে আমাদের এখানে বিসি বাহুটাই হলো এই বৃত্তের ব্যাস। তার মানে বুঝতে পারছি আমরা যে বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করলেই আমরা ব্যাসের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে বিসি হলো বৃত্তটির ব্যাস। তাহলে এবারে ত্রিভুজ যে বিএসিটা 90 ডিগ্রি হয়েছে, তাহলে ত্রিভুজ বিএসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসিটা একটা বিএসি বা এবিসি যা খুশি লেখো, এবিসি হলো একটা সমকোণী ত্রিভুজ যার এবি বাহুটাকে লম্ব ধরে নিতে পারো, যে কোনো একটাকে লম্ব আর একটাকে ভূমি ধরো, অপোজিট বড় বাহুটা অবশ্যই সবসময় অতিভুজ থাকবে। তাহলে আমরা এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী লিখতে পারি? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজুকাল টু বিসি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজ স্কোয়ার। জায়গায় জায়গায় বসিয়ে দিই, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাহলে 16 প্লাস 9 ইজুকাল টু বিসি স্কোয়ার, তাহলে 25 এলো। অতএব বিসিটা কত হচ্ছে? 5। তাহলে 5 সেন্টিমিটার হচ্ছে আমাদের বৃত্তটির ব্যাস। তাহলে এখানে কিন্তু কোশ্চেনটা লাস্ট পর্যন্ত খেয়াল রাখবে, বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, তাহলে ব্যাসার্ধ করতে দিয়েছে মানে আমরা সেটাকে 2 দিয়ে ভাগ করে নেব, এটা যেন খেয়াল থাকে। অনেক সময় তোমরা ব্যাস বের করে ছেড়ে দিয়ে চলে আসবে, তাহলে এটা যেন না হয়। উত্তরটা বোঝা গেল। পরেরটা দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ, তাহলে সরল সুদটা কত? 8,400 টাকা ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,652 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে 8,652 টাকা। মূলধন চেয়েছে এবং বার্ষিক সুদের হার নির্ণয় করতে দিয়েছে। তার মানে আমাদের সময় বলে দিয়েছে 2 বছর, তাহলে সময়টাও 2 বছর লিখে নিলাম। তাহলে এবার কি চেয়েছে? মূলধন আর সুদের হার। তাহলে ধরে নিই মূলধন হচ্ছে পি টাকা এবং সুদের হার, বার্ষিক সুদের হার হচ্ছে R%। তাহলে সব কিছু পেয়ে গেলাম। এবার আমরা সূত্রে বসাবো। তাহলে বার্ষিক সুদের হার R%। তাহলে সরল সুদ, সরল সুদের সূত্র কি? I ইজুকাল টু PR/100। তাহলে এই দিকে PR/T-টা রেখে দিই, PR আর T এর জায়গায় 2 বসালাম, নিচে 100, আর ওদিকে তাহলে I ইজুকাল টু কত আছে? 8,400। তাহলে 8400। এখান থেকে PR/100টা বের করো। তোমরা শুধু PR না বের করলেও হবে, কারণ পরে একটু কাজে লাগবে। তোমরা এদিকে তলায় 100টা রাখো, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 4200। তাহলে PR/100টা পেয়ে গেলাম 4200। এবার চক্রবৃদ্ধি সুদের ফর্মুলায় ফেলবো। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি হয় না? চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, এটা কিন্তু আসলও থাকে এই দিকটায়। তাহলে এইটা সমান ফর্মুলাটা কি? পি ইন্টু পি মানে পি প্লাস আই ইজুকাল টু পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার টি বা এন, যা খুশি বলো না কেন। আমরা এখানে সময়টা টি ধরেছি, তাই টি দিয়ে লিখলাম। তাহলে পি প্লাস 8,652 ইজুকাল টু পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার তাহলে 2, কারণ 2 বছর বলা ছিল দুটোর ক্ষেত্রেই, তাহলে 2 হয়ে গেল এটা। তাহলে এবার আমরা একটু ক্যালকুলেশনটা সোজা করার জন্য দুটো পি এর রাশিকেই আমরা একই দিকে নিয়ে চলে আসবো। তাহলে পি ইন্টু 1 প্লাস R/100 এই স্কোয়ার মাইনাস পি, এই পিটা এদিকে গেল আর ওদিকে 8,652টা পড়ে থাকলো। তাহলে এই পি থেকে এবার একটা পি কমন নিলাম, তাহলে ভেতরে কি পড়ে থাকছে? 1 প্লাস R/100 হোল স্কোয়ার পড়ে থাকছে, আর এদিকে কি পড়ে থাকছে? 1 পড়ে থাকছে। তাহলে এটা ইজুকাল টু 8,652। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কাজে রাখবো। 1ও যা, 1-এর মাথায় স্কোয়ারও তাই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কী হচ্ছে? এ প্লাস বি মানে 1 প্লাস R/100 প্লাস 1, আর 1 মাইনাস R/100 মানে 1 প্লাস R/100 মাইনাস 1। এটা বুঝতে পারলে তোমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে। তাহলে এবার আমরা কি করব? এখান থেকে ক্যালকুলেশনটা করে নিই। দেখো তাহলে কি পড়ে থাকছে? প্রথমটাই
পি ইন্টু 2+r/100 আর ওটাই শুধুমাত্র r/100, তাহলে r/100 ইজুকাল টু 8652। তাহলে এবার এই প্রথম পিটা আর পরের r/100টা গুণ করে দিই, তাহলে কি হচ্ছে, তাহলে লিখতে পারবো আগে 2+r/100টা লিখলাম আর পরে ওই পিটা গুণ করলে PR/100 ইজুকাল টু 8652। তোমরা নিজেদের মতো সহজ করে ক্যালকুলেশন করে নিতে পারো যদি জটিল লাগে এটা। তাহলে এবার PR/100-এর জায়গায় আমরা ওপরের ওই 4200 মানটা বসিয়ে দিই, তাহলে ইন্টু 4200 ইজুকাল টু 8652। এবার একদিকে নিয়ে যেতে হবে সংখ্যাগুলোকে, তাহলে এবার কি করতে হবে, তাহলে 2+r/100 ইজুকাল টু 8652 আর 4200টা 8652-এর নিচে চলে যাবে, তাহলে 2+r/100 ইজুকাল টু লিখতে পারবো 8652/4200। কাটাকাটি করবো না, কারণ ক্যালকুলেশন নর্মালি করছি, কাটাকাটি করার দরকার নেই। r/100 ইজুকাল টু তাহলে কী হচ্ছে 8652/4200 -2, এটাকে লসাগু করে দেবো। লসাগু করলে কী হবে, লসাগু 4200 হবে আর এদিকের মাথারটা 8652 থাকবে -8400 হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে, তাহলে ওপরে পড়ে থাকছে আমার 252, তাহলে 252/4200। তাহলে এটা এদিকে তলা এলো। এবার দেখো r/100-এর সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে 0 দুটো নিচের এই 4200-র সাথে কেটে যাচ্ছে, তাহলে এদিকে কিছুই থাকছে না, 4 দিয়ে কাটলে এটাকে হচ্ছে 42 দিয়ে কাটলে 6 হচ্ছে, তাহলে r = 6। তাহলে এটা হচ্ছে আমাদের বার্ষিক সুদের হার। তাহলে এবার প্রথম যে ইকুয়েশনটা আছে ওটা আমরা PR/100-এ 6টা বসিয়ে দিই আরের জায়গায়, তাহলে কি হচ্ছে P ইজুকাল টু 4200, তার সাথে 100টা ওপরে গুণ হয়ে যাবে আর নিচেই 6 হয়ে আসবে, তাহলে ইন্টু 100/6। তাহলে 6 দিয়ে 4200-কে কাটাকাটি করলে কত হচ্ছে 700, তার মানে হচ্ছে 700 ইন্টু 100 মানে হচ্ছে 70,000। তাহলে মূলধনটা আমাদের কত হলো 70,000। ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবে নিজেদের মতো করে, ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। এই পর্যন্ত। এরপরে আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 4-এ। দেখো কি বলেছে, ax² + bx + c = 0 একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত বলা আছে 1:4। তাহলে আমরা অবশ্যই অনুপাত যখন দেওয়া থাকবে তাহলে বীজ দুটোকে ধরে নেব। কি ধরতে পারো, এক্স আর আর এক্স ধরতে পারো, কে আর কে যা খুশি ধরতে পারো। তাহলে ধরি একটি বীজ আমরা কে, 1-এর জায়গায় কে ও অপর বীজটি হলো কে আর। তাহলে এই দুটো বীজ আমরা ধরে নেব, অপরটি হলো কে আর। এবার দেখো তোমাদের ফর্মুলা মনে আছে বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফল কি হয়, -b/a, অর্থাৎ যেটা সমীকরণটা দেওয়া থাকে সেখান থেকে করলে কি হবে, তাহলে কে প্লাস কে আর ইজুকাল টু আমরা কি লিখতে পারবো এখান থেকে -b/a। তাহলে এখান থেকে কেটা কমন যাবে, কে কমন গেলে পড়ে থাকছে 1 + r ইজুকাল টু -b/a। একইভাবে বীজদ্বয়ের যখন গুণফল হয় তখন কি হয় c/a, তাহলে এটাও তোমরা জানো। তাহলে বীজদ্বয়ের গুণফল সমান সমান কে ইন্টু কে আর ইজুকাল টু, তাহলে লিখতে পারবো c/a। তাহলে এখান থেকে k² আরটা পেলাম, তাহলে k² r ইজুকাল টু c/a। তাহলে ওপর থেকে আমরা কে পেয়েছি আর নিচে থেকে k² r পেয়েছি, তাহলে ওপর থেকে কেটা বের করে নিই। কেটা কী হবে, তাহলে কে ওপরে -b আর নিচেই a এর সাথে 1 + rটা গুণ হয়ে যাবে, তাহলে a ইন্টু 1 + r। এই মানটাকেই আমরা নিচেই k² জায়গায় বসিয়ে দেবো। তোমরা অন্যভাবেও তুলনামূলকভাবেও করতে পারো। তো এখান থেকে k² r = c/a, তাহলে k² জায়গায় -b/a ইন্টু 1 + r এর হোল স্কোয়ার লিখে দিই, তাহলে এইটা হোল স্কোয়ার হয়ে গেল ইন্টু r ইজুকাল টু c/a। তাহলে এবার একটু সাবধানে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে হোল স্কোয়ারটা ভাঙলে কত হচ্ছে, -b এর হোল স্কোয়ার মানে b² হবে, প্লাসই হবে, তাহলে a² আর 1 + r এর হোল স্কোয়ার ইন্টু r = c/a। এবার আর যুক্ত রাশিগুলোকে একদিকে রেখে বাকিগুলো ওদিকে পাঠিয়ে দিই, তাহলে এদিকে আরটা পড়ে থাকলো, মাথায় আর আছে আর নিচেই 1 + r এর হোল স্কোয়ার আছে, তাহলে 1 + r এর হোল স্কোয়ার থাকলো আর ওইদিকে কী গেল c/a অটোমেটিক ছিল আর এদিক থেকে a² গেল আর ওখান থেকে b² নিচে এলো, তাহলে এখানে a² আর একটা a কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি r/1 + r এর হোল স্কোয়ার ইজুকাল টু ওপরে ca আর নিচেই b²।
তাহলে এবার কিন্তু আমাদের প্রমাণের সময় দেখে নিতে হবে যে ওপরে বি স্কোয়ার বাই এসি আছে, তাহলে আমরা এটাকে পাল্টিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। এটাই প্রমাণ ছিল। আস্তে করবে, সাবধানে করবে, সহজ মনে হবে। এবার 5 নম্বর কোশ্চেনটা দেখো, আমাদের উপপাদ্য প্রমাণ করতে দিয়েছে, বলেছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে এই ধরনের উপপাদ্য এটা তোমাদের জানা আছে। কি করতে হয়, আমাদের একটা বৃত্ত আঁকতে হয়। বৃত্ত আঁকার পরে যে কাজটা হচ্ছে একটা জ্যা অঙ্কন করা, যেমন এ বি পাশে আঁকা আছে, তার উপরে একটা সমদ্বিখণ্ডক বলা আছে যেটা হচ্ছে আমাদের ওডি। মানে এবার আমরা দুটো ব্যাসার্ধ এঁকে নেবো। তাহলে ব্যাসার্ধ আঁকার ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা ওডিএ আর একটা হচ্ছে ওডিবি। ছবিতে তোমরা বুঝতে পারলে। এবার এই ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম প্রমাণ করব। দেখো ফার্স্টেই ও এ সমান ওবি, কারণ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আবার এডি ইজুকাল টু ডিবি, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে তাই হচ্ছে এডি সমান ডিবি, আর ওডিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এখান থেকে বুঝতে পারলে এস 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 অর্থাৎ বাহু বাহুতে মিলিয়ে আমরা দুটো ত্রিভুজ সর্বসম করে ফেললাম। সর্বসম হওয়ার অর্থ কী, কোন ওডিএ সমান সমান ওডিবি। এবার আমরা কোনটা ভালো করে তাহলে দেখে নিই, ওডিএ আর ওডিবি। দেখো একই সরলরেখার উপর দণ্ডায়মান দুটো কোণ সমান কখন হয়, যখন প্রত্যেকটার মান 90 ডিগ্রি করে হবে, কারণ একই সরলরেখার উপর 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকেই প্রমাণিত হয়ে গেল ওডি লম্ব এবি। এই উপপাদ্যটা তোমরা করে নেবে। তাহলে প্রশ্ন নম্বর 6 কী বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে চোঙের ব্যাসার্ধটা ধরে নিই আর সমান সমান এক্স ধরে নিই, আর ব্যাসার্ধের দ্বিগুণ বলা আছে, তাহলে উচ্চতা এইচ ইজুকাল টু কত হবে 2x। তাহলে একটা এক্স আর একটা হচ্ছে 2x। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আয়তন ইজুকাল টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর এর জায়গায় এক্স আর এইচের জায়গায় 2x। তাহলে পাই ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2x অর্থাৎ 2 পাই এক্স কিউব। এটা হচ্ছে আমাদের চোঙের আয়তন। এবার কি বলা আছে, যদি উচ্চতাটা 6 গুণ হতো, অর্থাৎ চোঙের ব্যাসার্ধ যদি এক্স আর উচ্চতা 6 গুণ অর্থাৎ যদি 6x হতো, তাহলে কি হতো, তাহলে এক্স ও উচ্চতাটা তাহলে কত হচ্ছে তখন, সেক্ষেত্রে এইচ ইজুকাল টু 6x। তাহলে আয়তনটা কত হচ্ছে দেখে নিই। তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ফর্মুলায় বসালে পাই ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 6x, তাহলে 6 পাই এক্স কিউব। এটা হচ্ছে আমাদের যদি 6 গুণ হতো তাহলে তার আয়তন। এবার প্রশ্ন অনুসারে কী বলেছে, দুটো আয়তনের তফাৎটা বলে দেওয়া আছে। তাহলে দুটো আয়তনের তফাৎ মানে কি, 6 পাই এক্স কিউব মাইনাস 2 পাই এক্স কিউব ইজুকাল টু কত বলা আছে 539। তাহলে এরকম খুব সহজে সমীকরণটা পেয়ে গেলাম। এখান থেকে তাহলে বিয়োগ করলে 4 পাই এক্স কিউব ইজুকাল টু 539। তাহলে এদিকে আমরা একটা জায়গায় এক্স কিউবটা রাখবো আর বাকিগুলো ওদিকে পাঠিয়ে দিই। তাহলে এক্স কিউব ইজুকাল টু 539 বাই 4 পাই। তাহলে এবার পায়ের জায়গায় পায়ের মানটা বসাই 22/7। তাহলে 4 গুণ 22 আর 7টা তলায় থাকলে ওপরে উঠে গেল। তাহলে এবার কাটাকাটি করো, 11 দিয়ে কাটাকাটি যাবে, 11 দিয়ে 22কে কাটলে 2, আর এইটা কাটলে 4 11 44 আর 99 49। তাহলে 49টাকে আমরা ভেঙে লিখি 7 গুণ 7, কারণ কিউবে আছে। তাহলে 3টে 7 ওপরে পেয়ে গেলাম, আবার 4টাকে 2 গুণ 2 লিখি, তাহলে নিচেই 3টে 2 পেয়ে গেলাম। তাহলে x সমান কত আসবে, একটা 7 আর নিচেই একটা 2। তাহলে 7/2টা হচ্ছে আমার ব্যাসার্ধ। এবার চেয়েছে আমাদের উচ্চতাটা, তাহলে 2 গুণ বলা ছিল তাহলে চোঙের উচ্চতার, তাহলে 2x। তাহলে উচ্চতা ইজ ইকুয়াল টু 2x মানে 2 ইন্টু 7/2। তাহলে তোমরা বুঝতে পারলে মানে হচ্ছে 7। আচ্ছা, এককটা এখানে খেয়ালই করা হয়নি, ঘন ডেসিমিটারে ছিল আয়তন, তার মানে এখানে 7 কিন্তু ডেসিমিটারে একক হবে। তোমরা সকলে বুঝতে পারলে। এই 6টা অঙ্ক পার্ট 2তে করতে দেওয়া ছিল। তাহলে এবার আমরা চলে যাই মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3তে। দেখো এখানে অধ্যায় 10 এবং 12 থেকে মাত্র 4টি কোশ্চেন দেওয়া আছে এবং প্রথমটা হলো উপপাদ্য। প্রথম কোশ্চেনটায় তোমাদের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে একটা আগে বৃত্ত আঁকবো, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন দেখো কোণ এ ডি সি আর এ বি সি এই দুটো কোণ তাহলে দুই সমকোণ দেখাবো, যেহেতু সম্পূরক বলা আছে। তাহলে সম্পূরক কথার অর্থ হচ্ছে দুই সমকোণ। আমরা আন্ডারলাইন করে বইয়ের পার্টটাই দেখে নিচ্ছি। আর একটা কোণ কী কী দেওয়া আছে এখানে আছে, একটা কোণ হচ্ছে তোমার বিএডি আর একটা কোণ বিসিডি। তাহলে এই বিএডি আর বিসিডি যোগ করে দুই সমকোণ দেখাতে হবে। এবার তাহলে আমাদেরকে অঙ্কন করতে হবে। প্রথমে তোমরা একটা নর্মাল এইভাবে বৃত্ত আঁকবে, তারপরে এইগুলো লিখে নেবে। তারপরে দেখো কি করলাম, এ ও আর সিওটা যোগ করে দিতে হবে, এটা আন্ডারলাইন করে দেখালাম। তাহলে দেখো দুটো বৃত্তচাপ গঠিত হলো, একটা ওপরের দিকে একটা নিচের দিকে। তাহলে প্রথমটা এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত প্রবৃদ্ধ কোণ কোনটা, এওসি।
আর বৃত্তস্থ কোণ এবিসি, মানে সবুজ মার্কার দিয়ে দাগ দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে পেয়ে গেলাম কোণ এবিসি সমান সমান হাফ অফ প্রবৃত্ত কোণ এওসি। তাহলে এটা পেয়ে গেলাম। তোমরা সকলে বুঝতে পারলে ব্যাপারটা। দেখো ওপরের বৃত্তচাপের বিপরীত দিকের কোণগুলোকে আমরা নিচ্ছি। তো একইভাবে দেখো এবিসি বৃত্তচাপ দিয়ে যখন নিচ্ছি তার ওপরের দিকের কোণগুলো নিচ্ছি। তাহলে এবিসি বৃত্তচাপের ওপরে এওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি। তাহলে এওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এডিসি। তাহলে ওখান থেকে 2 এডিসি সমান সমান হাফ অফ এওসি লিখে দিলাম, কারণ বৃত্তস্থ কোণ সবসময় কেন্দ্রস্থ কোণের হাফ হয়। তাহলে এবার 1 আর 2 থেকে কি পারলাম, দুটো কোণ যদি যোগ করে দিই এবিসি আর এডিসিটা, একটা হচ্ছে হাফ অফ প্রবৃত্ত এওসি আর একটা হচ্ছে হাফ অফ এওসি। তাহলে দেখো একটা গোল কমপ্লিট করলো। তাহলে গোল যেহেতু কমপ্লিট করেছে মানে একটা বৃত্ত রাউন্ড হয়েছে, মানে কি সেটা 360 ডিগ্রি হয়েছে। এখানে তোমরা তাহলে এই যে নিচে 4 সমকোণ লেখা আছে, তোমরা 360 ডিগ্রিও লিখতে পারো, ওখান থেকে কনভার্ট করে নেবে 180 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা পুরো প্রমাণটা করতে পারবো যে এবিসি তার বিপরীত কোণ কোনটা ছিল এডিসি, এই দুটো কোণ যোগ করলে 2 সমকোণ হয়। একইভাবে যদি আমরা অন্যদিকে কর্ণটা অঙ্কন করতাম ওডি আর ওবিটা, তাহলে আমরা দেখাতে পারতাম বিএডি আর বিসিডিটাও এরকমভাবে 2 সমকোণ। তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পারলে। খুব সহজ উপপাদ্য, পরীক্ষায় বারবার আসে, তোমরা ভালো করে দেখে রাখবে উপপাদ্যটা। আমরা চলে যাই পরের কোশ্চেন নাম্বার 2-এ। দেখো বলেছে দুটো বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করা আছে। এখানে তোমাদের ছবিটা আঁকাই আছে, কখনো হয়তো ছবিটা নাও আঁকা থাকতে পারে পরীক্ষায়, তখন কিন্তু তোমাদের ছবিটা ভালো করে এঁকে নিতে হবে। দুটো বৃত্ত আঁকবো যারা কোথায় ছেদ করেছে, একটা বিন্দু সি আর একটা বিন্দু ডিতে ছেদ করেছে। তারপরে ডি ও সি বিন্দুগামী দুটো সরলরেখা। তাহলে একটা ডি বিন্দুগামী সরলরেখা আঁকি, সেটা এ আর বিতে ছেদ করেছে, আর সি বিন্দুগামী সরলরেখাটা বি আর এফে ছেদ করেছে। তাহলে একটা বৃত্ততে এ বি আর এ বিতে ছেদ করেছে, আর একটাতে ই এফ বিন্দুতে ছেদ করেছে। এইভাবে আমরা ছবিটা এঁকে নিলাম, এবং ছবিটা যেহেতু দেওয়াও আছে আর কোণ ডিএবিটা বলা আছে 75 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা পেয়ে গেলাম 75 ডিগ্রি। এবার তোমাদের কোনটা চেয়েছে, ডিইএফ কোনটার মান চেয়েছে, মানে এই কোনটার মান চেয়েছে ডিইএফ। এটা কি করে বের করব? আমরা এর আগেই বললাম উপপাদ্যটা যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়। তাহলে এরকম করতে গেলে আমাকে সি আর ডিটা যোগ করে নিতে হবে। তাহলে লিখে নিলাম সি ও ডি যোগ করে নিলাম। দেখো তাহলে এই যে বড় বৃত্তটার একটা চতুর্ভুজ গঠিত হয়েছে, ছোট বৃত্তটাতেও একটা চতুর্ভুজ গঠিত হয়েছে। তাহলে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবং কি সি ডি ই এফ ও একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দুটো আমরা বৃত্তস্থ চতুর্ভুজ পেয়ে গেলাম, এবং বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এই উপপাদ্যটা প্রয়োগ করে আমরা কোণগুলোর মান বের করব। তাহলে কোণ ডি এ বি এর বিপরীত কোণ কোনটা বৃত্তস্থ চতুর্ভুজের, বি সি ডি। তাহলে অবশ্যই বি সি ডিটাকে যোগ করলে কত হবে, 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা 180 ডিগ্রি লিখে করছি। তাহলে এখান থেকে পাশে লিখে নেবো কারণটা যে পরস্পর সম্পূরক। তাহলে পরস্পর সম্পূরক ব্যাপারটা লিখে নিলাম। এবার তাহলে আমরা মান বসিয়ে দিই। ডিএবির মান 75 ডিগ্রি বসালে বিসিডি কোণটার মান কত বেরোবে, দেখো বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 105 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি এর মানটা কত বেরোলো, 105 ডিগ্রি। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসছে, তাহলে ডিইএফ বের করতে গেলে আমাদের ডিসিএফ কোনটা লাগবে। তাহলে ডিসিএফ কোনটা আর বিসিডি কোনটা, দেখো একই লাইনের ওপর অবস্থিত, একই সরলরেখার ওপর অবস্থিত। তাহলে এটা আমরা লিখে নেবো। তাহলে একই সরলরেখার ওপর অবস্থিত মানে 180 ডিগ্রি হবে। তাহলে বিসিডি প্লাস ডিসিএফ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। পাশে লিখে নেবো, যেহেতু এরা একই সরলরেখার বিপরীত পাশে অবস্থিত দুটো কোণ, কারণ একই সরলরেখার ওপর অবস্থিত যদি দুটো কোণ হয় তাহলে তাদের যোগ করলে কত হয়, 180 ডিগ্রি। কারণ একটা সরলরেখার ওপরে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি, এটা তোমরা সকলেই জানো। তাহলে এখান থেকে আমরা ডিসিএফ এর মানটা পেয়ে যাব, যেহেতু বিসিডিটা জেনে গেছি। তাহলে ডিসিএফটা কত হবে, আগের মতো 180 ডিগ্রি থেকে 105 ডিগ্রি বিয়োগ করে দিলাম। তাহলে আগের মতো দেখো 75 ডিগ্রি চলে এলো, মানে কোণ ডিএবি এর মানের সমান। তাহলে এই কোণটা ডিএবি মানের সমান এলো 75 ডিগ্রি। তাহলে এবারে আমাদের কি কাজ, এবার আমাদের কাজ হচ্ছে ডিইএফটা বের করা। একইভাবে তাহলে ডিসিএফ প্লাস ডিইএফ ইজ ইকুয়াল টু
180 ডিগ্রি। তাহলে এখানে আমরা আবার ডিসিএফ এর মানটা বসিয়ে ডিএফ এর ভ্যালুটা পেয়ে যাব। তার আগে লিখে নিই, যেহেতু বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তোমরা বুঝতে পারছো, খুব সহজ। তাহলে এখান থেকে আমরা ডিইএফ কোণটার মান পেয়ে গেলাম। ডিইএফ এর মানটাও তাহলে কত হচ্ছে, 180 থেকে 75 বিয়োগ করে দিলে 105 ডিগ্রি হয়ে যাবে। তাহলে ডিইএফ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু 105 ডিগ্রি। খুব সহজ, বুঝতে পারলে তোমরা। এভাবে ধীরে ধীরে অঙ্কগুলো করবে, খুব সোজা হবে। আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 3-এ। দেখো বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো। তাহলে একটা গোলক এঁকে নিই, না আঁকলেও হবে, তোমরা ডাইরেক্ট ধরে নেবে গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে তার 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় আমরা দেখব। তাহলে কি করব, ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে এটা ধরে নেব। তোমরা আর এককের জায়গায় 100 একক ধরেও করতে পারো, ওটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। তাহলে প্রথমে গোলকের ব্যাসার্ধ আর একক ধরলে ক্ষেত্রফলটা কত হয়, গোলকের উপরিতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার। অবশ্যই ফর্মুলাগুলো পরিমিতির তোমরা সব মনে রাখবে। তাহলে 4 পাই আর স্কোয়ার বর্গ একক হয়ে গেল ক্ষেত্রফল। এবার বলেছে 50% ব্যাসার্ধ বাড়ানো হলো। তো 50% বাড়ানো মানে কত, 100-তে 150 বাড়ানো, তাহলে কত হয়ে গেল ব্যাপারটা, 150 আর বাই 100 ডাইরেক্ট করে দেবো, 150/100 ইন্টু আর। তাহলে আর ইন্টু 150/100 করলে কাটাকাটি করে দেখি কত হচ্ছে, 5 দিয়ে কাটাকাটি করলে 5 3 15, 5 2 10, শূন্যটা আগে কেটে দিই। তাহলে 3r/2 হচ্ছে আমাদের বর্তমানে গোলকটির ব্যাসার্ধ। তাহলে গোলকটির ব্যাসার্ধ পেয়ে গেলাম বর্তমানে। অতএব বর্তমান ক্ষেত্রফলটা কত হবে, একইভাবে 4 পাই আর স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো। তাহলে 4 ইন্টু পাই আর আরের জায়গায় বসাবো 3r/2 এর হোল স্কোয়ার। তাহলে ভাঙলে কত হচ্ছে, ভাঙলে হচ্ছে বর্গ একক, বর্গ একক। তাহলে হচ্ছে কত, দেখো হিসাব করলে 3 3 9 আসছে। তাহলে 4 পাই 9 আর স্কোয়ার বাই 4, তাহলে 4 4 কেটে যাচ্ছে, তাহলে 9 পাই আর স্কোয়ার হয়ে গেছে বর্তমান ক্ষেত্রফল। তাহলে আগের থেকে কতটা বেড়েছে ক্ষেত্রফল, আগের থেকে দেখো, তাহলে বিয়োগ করবো 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার। তাহলে বৃদ্ধি পেয়েছে 5 পাই আর স্কোয়ার। তাহলে 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার করলে 5 পাই আর স্কোয়ার। তাহলে 5 পাই আর স্কোয়ার কার আগের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ারে বৃদ্ধি পেয়েছে 5 পাই আর স্কোয়ার। তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে, ঐকিক নিয়মে করবো, আর নাহলে ডাইরেক্ট করে দেবো। তাহলে 5 পাই আর স্কোয়ার, তার নিচেই হবে 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। শতকরা বৃদ্ধি মানে জানো তোমরা, যেটা বৃদ্ধি পেয়েছে সেটা বাই মূল ক্ষেত্রফল, মানে যেটা প্রথমে ক্ষেত্রফল ছিল, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। তাহলে এটা পার্সেন্টেজ লিখলাম না, কারণ আগে শতকরা লিখে ফেলেছি। আর যদি শতকরা না লিখেও তাহলে পাশে পার্সেন্টেজ চিহ্নটা দেবে। তাহলে দেখো এলো 125%। এইভাবে করলেই অঙ্কটা সোজা মনে হবে, কিন্তু অনেকে আর ধরে করতে চায় না। যখন শতকরার অঙ্ক থাকে তখন তোমরা 100 ধরেও অঙ্কটা করতে পারো। তাহলে আমি 100 একক ধরেও অঙ্কটা করে দেখাচ্ছি। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 100 একক। তাহলে গোলকের ব্যাসার্ধ 100 একক হয়ে গেলে যখন ব্যাসার্ধ 50% বৃদ্ধি পাবে, তার মানে হয়ে যাবে 150 একক। এখানে ক্যালকুলেশনটা একটু কঠিন হতে পারে। তাহলে ক্ষেত্রফলটা কত হবে, 4 পাই ইন্টু 100 স্কোয়ার, মানে আর স্কোয়ার মানে 100 স্কোয়ার। তাহলে কত হচ্ছে, 4 পাই গুণ 1-এর পিছনে 4টে শূন্য। তাহলে 4 কত হয়ে গেল, 4-এর পিছনে 4টে শূন্য ইন্টু পাই বর্গ একক। এটা তাহলে আমাদের বর্তমান গোলকের ক্ষেত্রফল, মানে পূর্বের গোলকের ক্ষেত্রফল। এবার তাহলে বর্তমান ব্যাসার্ধটা কত হয়ে যাবে, 50% বৃদ্ধি করলে, 50% বৃদ্ধি করলে বর্তমান ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে 150 একক। তাহলে লিখে নিই, ব্যাসার্ধ 50% বাড়ানো হলে ব্যাসার্ধ হবে 150 একক, 150 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে, আগের মতো 4 পাই ইন্টু 150-এর স্কোয়ার করে দেবো। আচ্ছা, এখানে 150 স্কোয়ারটা অনেক বড় হয়ে যাবে, এর থেকে ভালো আমরা স্কোয়ারগুলোকে রেখে দিই। স্কোয়ারগুলোকে রেখে দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় বিয়োগ করে ক্ষেত্রফলের বৃদ্ধিটা বের করব। তাহলে ক্ষেত্রফল
বাড়বে কত, বৃদ্ধি পাবে কত, 4π150 স্কোয়ার বিয়োগ 4π100 স্কোয়ার। তাহলে বিয়োগফলটা আমরা এইভাবেই করি, আর শূন্যগুলো কেটে দিলাম। তাহলে কী রকম হবে বিয়োগফলটা, 4π150 স্কোয়ার মাইনাস 4π100 স্কোয়ার। তাহলে এটা দেখো 4πটা কমন গেল, তাহলে ভেতরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে থাকলো। তাহলে এটাকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি দিয়ে গুণ করলে খুব সহজ হয়ে যাচ্ছে। তাহলে 150 প্লাস 100 আর 150 মাইনাস 100। তাহলে এটা সোজা 4π ইন্টু 250 ইন্টু 50। গুণ করবো না, কারণ ভাগ করার সময় কাটাকাটি হয়ে যাবে, তাই গুণ করবো না। তাহলে ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি পেল 4π ইন্টু 250 ইন্টু 50 বাই 4π ইন্টু 100 মানে মূল ক্ষেত্রফল যেটা ইন্টু 100। তাহলে এটা পার্সেন্টেজ। দেখো সব শূন্য আছে, অনেক শূন্যগুলো কেটে গেল, লাস্টে 5 আর 25 পড়ে থাকলো। তাহলে 125, তাহলে 125% ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এখানে তোমরা পার্সেন্টেজ লিখবে, কারণ আমি শতকরা লিখিনি। 4 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, একটা অর্ধগোলাকৃতি গম্বুজ, তার ভূমিতলের ব্যাসার্ধটা দেওয়া আছে 42 ডেসিমিটার, আর গম্বুজের উপরিতলটা রং করতে হবে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে। তাহলে এখানে ব্যাসার্ধটা দেওয়া আছে ডেসিমিটারে, কিন্তু খরচটা বলে দিয়েছে প্রতি বর্গমিটার। তাহলে মিটারে বলা আছে, বর্গমিটারে খরচ বলা আছে, কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে ডেসিমিটারে। তাহলে ডেসিমিটারটাকে আমাদের মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে এবার বলো 1 মিটার সমান কত ডেসিমিটার, ডেসিমিটার ছোট, তাহলে মিটারে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে, 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। তাহলে এরকম ছোট যেহেতু ডেসিমিটার, তাহলে 10 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে মিটারটা কত হবে, 42/10 মিটার, তার মানে হচ্ছে 4.2 মিটার। বুঝতে পারলে? এইভাবে যেহেতু খরচটা বর্গমিটারে দেওয়া আছে, তাই আমাদেরকে ব্যাসার্ধটা মিটারে বের করে নিতে হবে। তাহলে মিটারে বের করে নিলাম। তাহলে এবার উপরিতলের ক্ষেত্রফল, উপরিতল মানে কিন্তু নিচের তলটা নয়, কারণ অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু 3πr² হয়। তাহলে এখানে কিন্তু 3πr² হবে না, কারণ নিচের πr² বাদ চলে যাবে। তাহলে শুধু ওপরেরটা কত হয়, যেহেতু গোলকের 4πr² হয়, তাহলে এটার অর্ধেক 2πr² হবে। নিচের তলটা নমুনা কাজে 2πr² হবে এর উপরিতলের ক্ষেত্রফল। তাহলে 2πr² বের করব আমরা উপরিতলের ক্ষেত্রফল। সব কিছুই দেওয়া আছে। কি দেওয়া আছে, 2 গুণ 22/7 ইন্টু 4.2 ইন্টু 4.2, 4.2 এর স্কোয়ার যেহেতু 4.2 ইন্টু 4.2 লিখে দিলাম। গুণ করার কোনো দরকার নেই, কারণ পরে যখন আমরা 35 দিয়ে কাটাকাটি করব তখনই গুণটা করতে বেশি সুবিধা হবে। যদিও গুণটা একটু বড় হবে, তোমাদের পাশে ক্যালকুলেশন করতেই হবে, তাই এখানে করলেও পারো, অসুবিধার কিছু নেই। তাহলে মোট খরচ কত হবে, 35 টাকা প্রতি বর্গমিটার হিসাবে মোট খরচ হবে। তাহলে 35 দিয়ে এটা গুণ করে দেবো। তাহলে 35 দিয়ে 2π ইন্টু 4.2কে হোল স্কোয়ারকে গুণ করলে কত হবে সেটা তোমরা পাশে রাফে করে নাও। তাহলে 2 গুণ 22/7, 4.2 ইন্টু 4.2 ইন্টু 35, তাহলে এত টাকা মোট খরচ হবে। তাহলে 7 দিয়ে 5কে কাটলে 35কে কাটলে 5 আসবে। 5টা কেন নিলাম, কারণ 5 দুগুণে 10, গুণফলটা একটু সোজা হবে। তাহলে 10 গুণ 22 গুণ 4.2 গুণ 4.2 করলে দেখো পাশে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে কত আসছে, 3880.8 টাকা। পর্যন্তই থাকলো। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।